শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। হামের জন্য দায়ী কে? কোটি টাকার এই প্রশ্নের উত্তর পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারস্থ সরকার। ফাঁসবেন অধ্যাপক ইউনুস ও নূরজাহান বেগম। বানের জালের মতো টাকা আসা জুলাই ফাউন্ডেশন এখন কর্মীদের বেতনই দিচ্ছে না। আর্থিক সুসময়ে নেতৃত্বে থাকা সার্জি স্নিগ্ধ দায় নেবেন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশে হাম ও এই রোগের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা 500 ছাড়িয়েছে। হাম পরিস্থিতি এই পর্যায়ে এলো কেন তা বের করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-কে একটি স্বাধীন তদন্ত করার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করেছে সরকার। এ বিষয়ে বৈশ্বিক এই সংস্থাটির কাছ থেকে ইতিবাচক জবাব পাওয়া গেছে বলে সরকারের উচ্চ পর্যায় থেকে নিশ্চিত হওয়া গেছে। যদিও এর আগে ইউনিসেফ ঢাকায় সংবাদ সম্মেলন করে জানিয়েছিল যে হাম পরিস্থিতি নিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে তারা অন্তত 5টি চিঠি দিয়েছিল এবং এছাড়া বিভিন্ন বৈঠকে অন্তত 10 বার সতর্ক করা হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সায়েদুর রহমান সংবাদ মাধ্যমের কাছে তার প্রতিক্রিয়ায় ইউনিসেফের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। হাম উপসর্গে শত শত শিশুর মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দাবি করে ঢাকায় নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর রিট আবেদনের প্রেক্ষিতে দেশে হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনা তদন্তে কেন কমিশন গঠনের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তবে সম্প্রতি স্বাস্থ্য সচিব ঢাকায় এক অনুষ্ঠানে জানিয়েছেন, টিকার সংকট এবং হামে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে সরকার। কেন এত শিশুর মৃত্যু হলো বা এক্ষেত্রে কারো কোনো গাফিলতি ছিল কিনা তা তদন্তে খতিয়ে দেখা হবে বলে উল্লেখ করেছেন তিনি। অন্তর্বর্তী সরকারের আমলে ভাবলেশহীনতার জন্য খুব বেশি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মচারী স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বিভিন্ন ঘটনার সূত্রে জানা যায়, তার আমলে শুধু হামের টিকা নয়, কেনা হয়নি জলাতঙ্কের টিকা। সাম্প্রতিক সময়ে একটি কুকুরের কামড়ে 5 জন জলাতঙ্কে মারা গেছে। এটি এমন এক রোগ যে রোগে মৃত্যুর কথা সাম্প্রতিক অতীতে কখনো শোনাই যায়নি। শুধু তাই নয়, কেনা হয়নি কন্ডোমসহ বিভিন্ন জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী। এর ফলে জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি কার্যত ভেঙে পড়েছে। সরকারের এই উদ্যোগে ফাঁসতে পারেন অধ্যাপক ইউনুসের এই অতি আস্থাভাজন। প্রিয় দর্শক, এই ধরনের তদন্তের ব্যাপারে আপনার মতামত কি? সালের অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে গঠন করা হয়েছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। অন্তর্বর্তী আমলে গঠন করা এই ফাউন্ডেশন ধারাবাহিকভাবে শহীদ ও আহতদের সহায়তা করে আসছিল। কিন্তু বর্তমানে তীব্র আর্থিক সংকটে পড়েছে ফাউন্ডেশনটি। বরাদ্দের অভাবে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রয়েছে। 8 মাস ধরে বকেয়া রয়েছে ফাউন্ডেশনটির ভাড়া। সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেও সুফল পাননি ফাউন্ডেশনটির কর্তারা। এতে হতাশা বাড়ছে ফাউন্ডেশনটির কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। অনিশ্চয়তা তৈরি হয়েছে ফাউন্ডেশনের ভবিষ্যৎ নিয়েও। এদিকে ফাউন্ডেশনের একটি সূত্র জানায়, অর্থ সংকট সহ হতাশায় গত 19 মে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ফাউন্ডেশনের কর্মচারী সুনীল রবিদাস। এছাড়া সরকার কর্তৃক জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করায় এবং ফাউন্ডেশনের জন্য নতুন করে কোনো বরাদ্দ না আসায় এর কার্যক্রম চলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। গঠিত হওয়ার পর এই আলোচিত সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন এনসিপি নেতা সার্জিস আলম। সিইও হন মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। দুজনেই অবশ্য সই পদ থেকে পদত্যাগ করেছেন। অভিযোগ আছে, দুজনের আমলে বিপুল পরিমাণ অর্থ আসতে শুরু করে এই ফাউন্ডেশনে। অথচ এখান থেকে খুব বেশি সুফল পায়নি নিহত বা আহতদের পরিবার। এমনকি ঘটেছে ঘেরাও ও আন্দোলনের ঘটনা। এমনকি জুলাই আন্দোলনে আহতদের ঘাড় ধাক্কা দিয়ে বের করারও অভিযোগ আছে। অভিযোগ রয়েছে, অর্থের উৎস শুকিয়ে যেতেই এই 2 প্রভাবশালী চরিত্র ফাউন্ডেশন ত্যাগ করে নিজেদের নাম পরিষ্কার রাখার চেষ্টা করেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন,
জুলাই ফাউন্ডেশনের বর্তমান অবস্থার জন্য এই দুইজনকে দায়ী করা উচিত না দায় মুক্তি দেওয়া উচিত? রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশু রামিসা হত্যাকাণ্ডের ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে পাশবিক নির্যাতন ও শ্বাসরোধে হত্যার প্রমাণ মিলেছে। 24 মে মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করছে পুলিশ। এর আগে সিআইডি মামলার তদন্ত কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে এবং মামলাটি লড়তে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। আদালতের জবানবন্দিতে ঘাতক সোহেল রানা জানায়, গত 19 মে শিশুটিকে জোরপূর্বক ফ্ল্যাটে নিয়ে নির্যাতনের পর ধরা পড়ার ভয়ে হত্যা করে সে। এরপর মরদেহ খাটের নিচে লুকিয়ে রেখে জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস নিশ্চিত করেছে যে হোয়াইট হাউসের বাইরে গুলি চালানোর পর পাল্টা গুলিতে গুলিবিদ্ধ হয়ে এক সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছে। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। তবে সিক্রেট সার্ভিস জানিয়েছে, নিরাপত্তার আওতায় থাকা কোনো ব্যক্তি কিংবা কার্যক্রম এ ঘটনায় প্রভাবিত হয়নি। সিক্রেট সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় 23 মে শনিবার সন্ধ্যা 6টার কিছুক্ষণ পর 17তম স্ট্রিট ও পেনসিলভানিয়া এভিনিউ এলাকায় এক ব্যক্তি তার ব্যাগ থেকে একটি অস্ত্র বের করে গুলি চালানো শুরু করে। এতে জানানো হয় যে কোনো কর্মকর্তা আহত হননি। ঘটনার সময় প্রেসিডেন্ট হোয়াইট হাউসে অবস্থান করছিলেন। তবে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে যে এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তিনি হলেন 21 বছর বয়সী নাসিয়ার বেস্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবেলায় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে $3.2 বিলিয়ন বাজেট সহায়তা পাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার। তবে বিশ্বব্যাংক সহ বিভিন্ন সংস্থার আশানুরূপ সাড়া না মেলায় এখন পর্যন্ত মাত্র $1.665 বিলিয়ন নিশ্চয়তা পাওয়া গেছে। এর মধ্যে সর্বোচ্চ $1 বিলিয়ন দিচ্ছে এডিবি, জাপান 315 মিলিয়ন, এআইআইবি 250 মিলিয়ন এবং ওপেক ফান্ড দিচ্ছে $100 মিলিয়ন। অন্যদিকে ফ্রান্স ও জার্মানির কাছ থেকে চাওয়া সহায়তার বিষয়টি এখনও অনিশ্চিত। এই বাজেট ঘাটতি মেটাতে সরকার এখন বিভিন্ন ধীরগতির ও কম অগ্রাধিকারপ্রাপ্ত চলমান উন্নয়ন প্রকল্পের অব্যবহৃত ঋণ জরুরি খাতে পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে। এর আওতায় বিশ্বব্যাংকের 8টি প্রকল্প থেকে $785 মিলিয়ন সহ বিভিন্ন খাত থেকে প্রায় $1.6 বিলিয়ন স্থানান্তর করা হচ্ছে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। বিশ্বকাপ শুরুর সপ্তাহ 3 আগে যুক্তরাষ্ট্র থেকে অনুশীলন ঘাঁটি সরিয়ে নিয়েছে ইরান। শনিবার এ খবর জানিয়ে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি বলেছেন, যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোয়ে বেজ ক্যাম্প করবে তাদের দল। ফিফা এরই মধ্যে অনুমোদন দিয়েছে। বিশ্বকাপে প্রতিটি দলের জন্য একটি করে বেজ ক্যাম্প বা অস্থায়ী আবাস থাকে। দলগুলোর অনুশীলন সহ সব কর্মকাণ্ড এখান থেকে পরিচালিত হয়। প্রতিটি ম্যাচের আগে পরে সংশ্লিষ্ট দল বেজ ক্যাম্পে অবস্থান করে। ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রচারিত একটি ভিডিওতে দেশটির ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেন, ভিসা প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যার কারণে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে ক্যাম্প পরিবর্তন করার যে অনুরোধ আমরা জানিয়েছিলাম তা ফিফা কর্তৃক গৃহীত হয়েছে। তাই আমরা প্রশান্ত মহাসাগরের কাছাকাছি টিজুয়ানাতে অবস্থান করব। এটি এমন একটি শহর যা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত, তবে এর অবস্থান মেক্সিকোতে। আমরা আসলে সেখানে দলের অবস্থান তৈরির কাজ সম্পন্ন করেছি। বাঙালিয়ানার সায়ানের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।